দেখুন, ইতিমধ্যেই মিম তো বঙ্গজীবনের অঙ্গ হয়ে গেছেন। কেউ বলছেন কালীচরণের কেলো, কেউ আবার সপ্তপদীর সংলাপ লিখছেন যে এবার কালী তোমায় খাবো, তো কেউ শক্তি সামন্তের অনুসন্ধানে স্মৃতিচারণ করছেন, মানে ওই অমিতাভ বচ্চন আমজাদ খানকে কটাক্ষ করে গাইছেন ফেটে গেল কালীরামের ঢোল। কিন্তু খবরটা হচ্ছে যে আজকে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে। আমি সেসব রসিকতায় যাব না, বরঞ্চ উইথ আ ভেরি সিরিয়াস নোট আলোচনার এই পর্যায়ে আপনাদের সামনে দুজনের দুটো বক্তব্য রাখবো এবিপি আনন্দের আর্কাইভ থেকে। প্রথম বক্তব্য তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি আজ নয় মুখ্যমন্ত্রীর হওয়ার আগে কয়েক বছর ধরে স্পেসিফিক্যালি এই কালী ব্যানার্জির নাম করে অভিযোগ করছিলেন। আমি দেখাবো 2024 সালের 27শে সেপ্টেম্বর আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা ঠিক কী বলেছিলেন, দেখুন। কালী টাকা তোলে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, যেটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসির। ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। যিনি করছেন ওখানে, তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি। আবার বলছি, এই অনুষ্ঠানে আলোচনা হয়েছিল এই ঘটনা নিয়ে 2024 সালের 27শে সেপ্টেম্বর ফিরহাদ হাকিমের তৎকালীন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক কর্মী। এবং সেই অভিযোগপত্রে ছিল যে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় নিজেকে অভিষেক ঘনিষ্ঠ বলে দাবি করে ব্যবসায়ী, সরকারি আধিকারিক এবং সাধারণ মানুষের কাছ থেকে তোলা আদায় করেছেন। নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে একাধিক এজেন্টের মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা করেছেন। এবং এই অভিযোগপত্র ডিসি সাউথকে পাঠানো হয়, শেক্সপিয়ার সরণি থানায় জমা পড়ে। কিন্তু তারপর রহস্যজনক ঘটনা ঘটে, মানে আইন মেনেই ঘটে। তখন যেহেতু সরকারি অফিসার, রাজ্য সরকারের একটা অনুমতির তদন্ত শুরু হওয়ার আগে প্রয়োজন ছিল, আইন তাই বলে, সেই অনুমতিটা আটকে যায়। তারপর গোটা বিষয়টা খুব কৌশলে ধামাচাপা দেওয়া যায়। কিন্তু আমরা একেবারে সরাসরি সেই দিন, অর্থাৎ এই 2024 সালের 27শে সেপ্টেম্বর ফিরহাদ হাকিম কি বলছেন তার কাছে পৌঁছে গেছিল আমার সহকর্মী। একেবারে পরিষ্কার কালী ব্যানার্জিকে নিয়ে ফিরহাদ হাকিম তখন 2024 সালে কি বলেছিলেন দেখাবো এবার। যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। এই ব্যাপারটা আমি ঠিক জানি না, কিচ্ছু জানি না। আমি আপনার কাছে শুনলাম, যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারত, আমি ইনকোয়ারি করাতাম। বিভাগীয় ইনকোয়ারি করাতাম। নিশ্চয়ই করাতাম। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কী করে সরাবো? কমপ্লেন যদি হয় 200 কোটি টাকার বা 100 কোটি টাকার, এবং বাইপাসের ধারে নতুন তৃণমূল ভবনের টাকা তোলাবাজি করে কালো টাকা উঠছে, এই যদি অভিযোগ হয়, তাহলে বিভাগীয় তদন্ত কি হবে? কেন ইন্টারনাল কমপ্লেন হবে? কমপ্লেন তো হবে যেটা হওয়ার কথা ছিল পুলিশে, সেখানেই। বিশ্বনাথ, আমি বলছি যে তখনকার অভিযোগ মারাত্মক, এখনও সেই অভিযোগটা আজকেও ওই 200 কোটি টাকার অঙ্কটা সামনে এসেছে। আমি বলছি যে এ তো ভয়ঙ্কর ব্যাপার, তার কারণ অভিযোগটা কোনো ইন্টারনাল এনকোয়ারির বিষয় নয়, অভিযোগটা কোটি কোটি টাকা, এমনকি 200 কোটি টাকা তুলে তৃণমূলের নতুন ভবনে ব্যবহার করার। শাসক দলের জনপ্রতিনিধি, তারা মেয়র হতে পারেন, মেয়র পরিষদ হতে পারেন, পুরসভার এক শ্রেণীর আধিকারিক এবং পুলিশ প্রশাসন, এই ত্রিভুজ যেটা হচ্ছিল, তারা কিন্তু লুটে পুটে খেয়েছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা থাকাকালীন বারবার অভিযোগগুলো তুলতেন, শাসক দল সামান্যতম কর্ণপাত করতো না। বিরোধীরা প্রশ্ন করলে সেটা যে মিনিমাম রেসপন্স করা উচিত, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় অনুভব করেননি। ফলে এই ত্রিভুজটা, দুর্নীতির এই ত্রিভুজ কিন্তু ক্রমশ শক্তিশালী হয়েছে, আরও বেশি বিস্তৃত হয়েছে। শুধু আমি খুব পরিষ্কার করে বলতে চাই, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো, দুর্নীতির অভিযোগগুলো, কোনো দায় অন্যরা নিতে চাইছে না, ঠিক তেমনিভাবে ফিরহাদ হাকিম থেকে শুরু করে তাদের যে কাউন্সিলর বা পরিষদের যারা সদস্য, তাদের দায়ও কিন্তু কেউ নেবে না। সুমন, আমি বলছি, এখানে একটা সাজুজ্য আপনি পাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে ওএসডি যিনি সুমিত, তাকে আজকে যেমন মানে আদালত প্রশ্ন করছে
যে আপনার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে মানে প্রমাণ সাপেক্ষ অভিযোগ আছে, ফলে আপনার বিরুদ্ধে তদন্ত হবে না কেন? ঠিক একইভাবে কিন্তু আপনি বলছি কালী, যে কালীকে নিয়ে তৎকালীন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আজকের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। আজকে বিশেষ করে আমি বলবো যে বিধানসভায় দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রী কাগজ দেখিয়ে বলেন, তার পেছনে অবশ্যই কিছু যুক্তি আছে, তার পেছনে অবশ্যই তথ্য আছে। ফলে আমরা কিন্তু মনে করছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিতের যে রোলটা ছিল, সুমিতকে ধরলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথায় কি করেছে সেটা ধরা পড়বে। কালীকে কিন্তু ঠিক তেমনিভাবে তদন্ত করলেই ববি হাকিম বা মেয়র পরিষদ কে কোথায় কি করেছে, ঘাপলা করে রেখেছে, সেটা কিন্তু পরিষ্কার ধরা পড়বে। এবার আপনাকে যেটা বলতে চাই যে আমরা কিন্তু এটা এক্সপেক্ট করব যে এই সমস্যাটার গভীরতা অনেক বেশি। এই সমস্যাটার গভীরতাকে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে যে এটা যেমন তদন্ত চলবে, দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই তদন্ত করা উচিত, যারা দায়বদ্ধ সেই আধিকারিকদের শাস্তির ব্যবস্থা করা উচিত, যদি মেয়র এখানে যুক্ত থাকে তাকেও ধরা উচিত। পরিষ্কার মেয়র আজকে ভালো হয়ে গেছেন, তৃণমূলের কাছাকাছি মানে ভালো মেয়র বলে পরিচিত হয়ে গেছেন, যেন তিনি ছাড় পাবেন, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা মানুষ কিন্তু মেনে নেবে না। আমি বলছি মুখ্যমন্ত্রীকেও বুঝতে হবে যে ভাই দলে আজকে কার উদ্দেশ্যে বলেছেন? প্রাক্তন মেয়রের উদ্দেশ্যে মানে আমি বলছি আপনার কথাতে মানুষ বিভ্রান্ত একদম, মানে শুধুমাত্র বলা নয়, নিউট্রাল শাস্তে যাবে, মানে বলা নয়, করে কিন্তু দেখাতে হবে। সুমন, আমি পরিষ্কার বলছি, করে দেখাতে হবে। আবার একই সাথে আমি বলবো যে এটা কেবলমাত্র দুর্নীতির প্রশ্ন সঙ্গে যুক্ত নয়, এর কতগুলো স্ট্রাকচারাল প্রবলেম আছে। তার মধ্যে কলকাতা কর্পোরেশনকে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ছারখার করে দিয়েছে। কি তার যে প্রফেশনাল এক্সপার্টাইজ ছিল, কলকাতা কর্পোরেশন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অংশ নয়। কলকাতা কর্পোরেশন একটা আলাদা সংস্থা, তার স্বাধিকার ছিল, অটোনমি ছিল, সেই অটোনমিটা মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দিয়েছে। ফলে মানে আজকের মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে যে অটোনমি দেওয়ার প্রশ্নটাকে অ্যাসিওর করতে হবে। ওই সব কিছু আমি নিয়ন্ত্রণ করব যদি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কিন্তু এখানে স্বাধিকার না অভাবে এক্সপার্টি তৈরি হবে না। দ্বিতীয় যেটা, মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই রিক্রুটমেন্ট করার চেষ্টা করেননি। উনি ঠিক বলছেন, আমি জানি সুমনদা, আমার কলকাতা কর্পোরেশনের উপর একাধিক বই আছে, আমি জানি যে কলকাতা কর্পোরেশনকে খোবলা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, ববি হাকিমরা। কর্মী নিয়োগ দিনের পর দিন তারা করেননি। 40,000 কর্মী নিয়োগ করতে হবে, মানে আপনার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, মানে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে একের পর এক নিয়োগ করতে হবে। না হলে কিন্তু কেবলমাত্র উপর যদি আপনি করেন, কিছু দুর্নীতির দমন করে কিন্তু এটা হবে না। ম্যান পাওয়ারের অভাব মারাত্মক লেভেলে আছে। তৃতীয় যেটা বিষয়, সেটা হলো কলকাতা কর্পোরেশনের মানে পার্টিসিপেশন, পাবলিক পার্টিসিপেশন কার্যত নেই। আমি আপনাকে বলছি যে কাউন্সিলররা কার্যত বেতাব বাসা হয়ে গেছিল। তারা ধরেই নিয়েছিল যে কর্পোরেশন আমরা চালাবো এবং আমরা যা মনে করবো তাই। অর্থাৎ কাউন্সিলরদের কিন্তু অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা ইম্পর্টেন্ট। সেই অ্যাকাউন্টেবিলিটিটা ওয়ার্ড কমিটির মাধ্যমে আছে। 2000 সালের আপনি যদি ওয়ার্ড কমিটির একটা নিধিটা দেখেন, মানে রুলসটা দেখেন, তাতে পরিষ্কার মানুষকে সঙ্গে নিয়ে তোমাকে ওয়ার্ডের উন্নয়ন করতে হবে, পরিকল্পনা করতে হবে, খরচ করতে হবে, এবং খরচ কি করলে সেটা জনসমক্ষে আনতে হবে। কিন্তু দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানুষকে বাদ দিয়ে কলকাতা কর্পোরেশনকে চালিয়েছেন, তার পরিণাম। এইবার আমি আপনার আরেকটা সিরিয়াস জায়গা বলছি। আজকে কিন্তু মাননীয় অর্থমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সমস্ত দপ্তরগুলোতে তিনি হোয়াইট পেপার প্রকাশ করবার কথা বলেছেন। আমরা কিন্তু মনে করছি দিনের পর দিন আমরা যখন বিভিন্ন ডিপার্টমেন্টের যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিগুলো যখন আমরা বলতাম, তৃণমূল কংগ্রেস বলতো মিথ্যে কথা বলবে না, কুৎসা করবেন না। আজকে কিন্তু অর্থমন্ত্রী যখন মানে একেবারে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলছে যে প্রত্যেকটা দপ্তরের হোয়াইট পেপার আমরা বার করব, তদন্ত করব, কোথায় দুর্নীতি হয়েছে, কিভাবে দুর্নীতি হয়েছে। আমরা শুধু এক্সপেক্ট করব যে দুর্নীতির এই হোয়াইট পেপারগুলো পাবলিকলি আসুক, এবং একই সাথে যে অ্যাকশন টেকেন কি হচ্ছে। কারণ আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় 40টা কমিটি তৈরি করেছিল, সেই কমিটিগুলো কেবলমাত্র বিরোধীদেরকে ভয় দেখানোর জন্য। তারপরে কিন্তু আপনি বলছেন তাহলে অ্যাকশন টেকেন রিপোর্টও সামনে আনতে হবে। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে দেখাবো যে জুলাই পর্যন্ত কলকাতা এবং নিউ টাউন সহ 6টা জায়গার নির্মাণ কাজ রাজ্য সরকার কালকেই ঘোষণা ছিল, আজকে সেটা ক্ল্যারিফাই করা হয়েছে, বন্ধ করা হলো, এবং তৃণমূল আমলের সমস্ত বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি তৈরি হলো। দেখুন। बेटा नहीं मिल रहा। হ্যাঁ, আমার সব নিজে লোক আছে, বড় মেয়ে, ছোট মেয়ে। বললাম চলে আয় বাপ, আসলো না, একদম চলে গেল।
একদমই চলে গেল। এই তো আসলো। টানাতলায় ভয়াবহ বিপর্যয়ের নেপথ্যে সামনে আসছে চূড়ান্ত গাফিলতির অভিযোগ। শহরের আর কোথায় কোথায় লুকিয়ে রয়েছে এমন মৃত্যু ফাঁদ? যাবতীয় বিষয় খতিয়ে দেখতে সব নির্মীয়মান বিল্ডিং এর প্ল্যান অডিট করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এইসব বিল্ডিং এর প্ল্যান অনুমোদিত হয়েছিল তৃণমূল সরকারের আমলে। অডিটের জন্য ইতিমধ্যে তৈরি করা হয়েছে কমিটি। তাতে থাকছেন পুর নগরোন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ, কলকাতা পুরসভার কমিশনার ও প্রশাসক স্মিতা পান্ডে, শ্রম দপ্তরের সচিব রচনা ভগত। এছাড়াও থাকছেন পিডব্লিউডির ইঞ্জিনিয়ার ইন চিফ, কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের ডিজি, দমকলের ডিজির প্রতিনিধি এবং রাইটস, ইরকন ও আইআইটি খড়গপুরের প্রতিনিধি। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে, ব্রোকারদের দিয়ে এই কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। আগামী 4 সপ্তাহ কলকাতা পুরসভা রাজারহাট নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ, সোনারপুর ও বারুইপুর পুরসভা এলাকায় সব নির্মীয়মান বিল্ডিং এর কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তৃণমূল সরকারের সদিচ্ছা বা তৃণমূলের পুরো প্রতিনিধিদের ভূমিকা নিয়ে শুধু যে বিরোধীরা প্রশ্ন তুলেছে তা নয়, খোদ কলকাতা হাইকোর্ট অবধি এই নিয়ে বারবার একাধিক কড়া পর্যবেক্ষণ এবং রায় দিয়েছে। গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে 13 জন মানুষের মৃত্যুর পর যে একাধিক জনস্বার্থ মামলা হয়েছিল তার শুনানিতে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম একেবারে সরাসরি অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বলেছিলেন, কোট আনকোট, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শুধু সরকারি বিধিনিষেধ তৈরি করে কিচ্ছু হবে না। আগে রাজনৈতিক সদিচ্ছা আছে কিনা সেটা দেখুন। যেসব এলাকায় বেআইনি নির্মাণ হচ্ছে সেখানকার পুরো প্রতিনিধিরা তার কিছুই জানেন না, এটা হতে পারে না। এমন প্রতিনিধিদের পদে থাকার কোনো অধিকারই নেই, একেবারে তৎকালীন চিফ জাস্টিস টি.এস. শিবজ্ঞানম স্পষ্ট ভাষায় বলেছিলেন। ভাবুন, কলকাতা হাইকোর্ট এই কথা বলেছিল, তারপরও কোথায় ব্যবস্থা হয়েছে? স্বপনদা স্বাভাবিকভাবেই এখন লোকে তৃণমূলকে দায়ী করছেন, তারা দেখছেন, সজলরা দেখছে, কিন্তু গোটা সিস্টেমটাকে যদি আমূল বদলানো না যায়, 6 মাস পরে এই তীরটা মানে অভিযোগের আঙুলটা একেবারে সরাসরি বিজেপির দিকে ঘুরে যাবে। তখন আর তৃণমূল নয়, পাবলিকও বলবে স্বপনদা যে সেই একই, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। কাজটা যে কঠিন কোনো সন্দেহ নেই, কিন্তু আপনারা এই পচা ব্যবস্থাটাকে কোনো এটা পরিবর্তন আনতে পারবেন? আমরা তো বিষয়টাকে অস্বীকার করছি না। প্রথম কথা হচ্ছে, দুর্নীতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে দুর্নীতি। কাউন্সিলরদের কথা ছাড়া কর্পোরেশন চলবে না, এটাও যেমন ঠিক কথা, কিন্তু গত 15 বছরে যে সিস্টেমটা চালু হয়েছিল, যে সিন্ডিকেট, সেটা হচ্ছে কালীঘাট আর ক্যামাক স্ট্রিট ভায়া হয়ে যে সিদ্ধান্তগুলো কর্পোরেশনের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে আসতো, সেগুলো তারা যদি না মানতো তারা ওই পোস্টে থাকতে পারবে না, এটাও মেনে নিতে হবে। এবং দুর্নীতির উৎসটা কোথায়? দুর্নীতির উৎস তো এখন ক্যামাক স্ট্রিট, এবং ক্যামাক স্ট্রিটে যে ধরনের দুর্নীতি করার কথা তাদেরকে বলেছে, যত বড় বড় বিল্ডিং প্রজেক্ট যেখানে হচ্ছে, যে প্রমোটারগুলো আছে সেই প্রমোটারগুলোর নাম আর নামের পিছনে যদি কারুর নাম আসে তাহলে একটা এবি বলে একটা শব্দ আছে, সব জায়গায় শোনা যাবে ওখানে এবির ইচ্ছাতে এটা হচ্ছে, এবির কথাতে এটা হচ্ছে, এবি এটা চাইছে। এবং এই কারণে সব জায়গাতে দুর্নীতির একটা জাল, মানে জাল বিছিয়ে গেছে। এটা থেকে তো আমাদেরকে উদ্ধার করতে হবে। আজকের মুখ্যমন্ত্রী যিনি আমাদের, তিনি বিরোধী দলনেতা থাকাকালীন বারবার এই দুর্নীতিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। যে এই কালী ব্যানার্জির দুর্নীতি দেখুন, কালী ব্যানার্জিকে দায়িত্ব দেওয়া হয়েছে 200 কোটি টাকা তুলে, তাকে তো 200 কোটি টাকা তুলতে বলা হয়েছে। স্বপনদা, শুধু আপনারা বা বিরোধী দল নয়, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। 2021 সালের 14ই আগস্ট পুরসভার প্রশাসক পদে তখন ফিরহাদ হাকিম, টক টু কেএমসি অনুষ্ঠান হয়েছিল। সেখানে একজন সাধারণ নাগরিক, তার নাম পৃথ্বীরাজ লাহিড়ী,
তিনি পুরসভার 11 নম্বর বোরোর বাসিন্দা। তিনি ফোন করলে বলেন, কোট আনকোট, আমার কাছে রেকর্ডিংটাও আছে, আমার বাড়ির পাশেই একটা অবৈধ নির্মাণ হয়েছে, পুরসভার কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি। কলকাতা পুরসভার ওই বোরোর এক শীর্ষ আধিকারিক বেআইনি বিল্ডিং নির্মাণকারী প্রমোটারের কাছ থেকে টাকা নিয়েছেন এবং বিল্ডিংটা ভাঙছেন না। ওই অনুষ্ঠানে ফিরহাদ হাকিমের বক্তব্য ছিল উল্টে যিনি অভিযোগ করছেন তাকে প্রশ্ন করে যে আপনি যে আধিকারিকের বিরুদ্ধে এই অভিযোগ করছেন তার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে? প্রমাণ যদি না থাকে হালকা অভিযোগ করবেন না। আপনি যে অভিযোগ করছেন তাতে আপনার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠে যায়, আমার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠে যায়। আমি বলছি এই কি রেসপন্স? রেসপন্স তো অবৈধ নির্মাণ হলে এই একজন মানে প্রশাসক হন, মেয়র হোক, এই রেসপন্স? ববি হাকিমের বিরুদ্ধেই যখন প্রশ্নটা এলো তাহলে আরেকটু আগে পিছনে যেতে হবে। যখন উনি মেয়র হলেন, মেয়রের সময় উনি মেয়রের চেয়ারে, তখন সর্বেশের বা কে ছিল? ওনার তৎকালীন জামাই সর্বত্র ছুটতেন, আর তার নামে ভুরি ভুরি অভিযোগ ওনার কাছে এসেছিল। মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, সেটা আলাদা পার্ট, কিন্তু তারপর কি তার আগে কি তিনি কোনোদিন ওই জামাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন যে তোমার নামে এত অভিযোগ কেন আসছে? আমি ওর কথা ছেড়ে দিন, একজন আমি যদি বেগবাগান থেকে সোজা যাই, আমাদের ওই বাজারটা কি বাজার যেন, মল্লিক বাজারের ওখানকার যিনি কাউন্সিলর আছেন, দেখতে খুব সুন্দর, তার ঠিক উল্টো দিকে নোনাপুকুর ট্রাম ডিপোর পাশে একমাত্র কিছু হিন্দু আছে, হিন্দু পাড়া ওটা আছে। সেখানকার প্রত্যেকটা বাড়ি ইললিগাল কনস্ট্রাকশন তৈরি করে বাড়িগুলো তারা কিনে নেওয়ার পর প্রত্যেকটাতে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, আর প্রত্যেকটাতে জড়িত ওই কাউন্সিলরের আত্মীয়, কে ভাইরা ভাই এরা জড়িত। কিন্তু আপনারা মানে বুলডোজার নামিয়েছেন, আমার অসুবিধা নেই, কিন্তু আমি বলছি বুলডোজার একই রকম ভাবে ধর্ম না দেখে, ওয়ার্ড না দেখে, কাউন্সিলর না দেখে ভাঙতে পারবেন? আমি বলছি যে না তাহলে স্বপনদা, তাহলে তপসিয়া তিলজলা হওয়ার পর বন্ধ হয়ে গেল কেন? এক, দুই হচ্ছে যে উদ্যমে তপসিয়া তিলজলা করছেন সেই উদ্যোগে জোড়াসাঁকো বড়বাজার করতে পারবেন তো? এটা আমাদের করছেন কেন? কাকে করবো? শতরূপ থেকে করুন, বিরোধী আন্দোলন হবে, কিন্তু কর্তব্য, দায়িত্ব এবং কর্তব্য তোমাদেরই করতে হবে। সুমন, আমি ওনার কথাটা থামিয়ে দিলাম। আমি বলছি এটা কোনো বিরোধী আন্দোলন নয়, এটা মানুষকে বাঁচানোর জন্যই বুলডোজারটা ছিল। যে কাউন্সিলরের আমি বলছি, যে কাউন্সিলরের কথা বলছেন আপনি, মল্লিক বাজার থেকে আর একটু এগিয়ে গেলে দেখবেন আইভরি গ্র্যান্ড। আরে আপনাকে বলছি, গ্র্যান্ড হোটেল লজ্জা পাবে। এদের বাপের একটা মুদির দোকান ছিল না, এরা তোমরা ক্ষমতায়, এখন অভিযোগ নিয়ে কেস করো। না আমি বলছি আছে তো, আমাদের 1.5 মাস সময় হয়েছে না, ঠিকই আমরা, কিন্তু আমি বলছি শেষ পর্যন্ত ওই ঘুঘুর বাসাটা ভাঙার মানে প্রতিশ্রুতি তো অনেকেই দেন, কিন্তু শেষ পর্যন্ত কি ভাঙতে পারবেন? আপনি দেখুন, একজন নাগরিক কি দেখছে যে বাম আমলে যেটা ছিল সেটা অনেক 15 বছরে 10 গুণ পল্লবিত হলো। আপনারা বলছেন সব ভাঙতে পারবেন আলটিমেটলি, নাকি আলটিমেটলি কোথাও আটকে যাবেন? যে বিল্ডিং গুলোতে মানুষ বসবাস করছে, এক সেকেন্ড, যে মানুষগুলো বসবাস করছে তারা পয়সা জীবনের শেষ সম্বল দিয়ে একটা ফ্ল্যাট কিনেছে। আমি এক সেকেন্ড আমি বলিনি, সেইগুলোর কথা তেমন আমাদেরকে ভাবতে হবে, কিন্তু আরেকটা জিনিস ভাবতে হবে। তুমি ভেনিজুয়েলা দিয়ে শুরু করেছিলে, ভেনিজুয়েলার এটাতে যদি ওই অবস্থা হয়, আমাদের কলকাতাতে যদি ওই একই রেঞ্জে যদি ভূমিকম্প হয়, ধুলো হয়ে যাবে, 1 কোটি মানুষ। তার কারণ হচ্ছে যে তুমিও জানো পাড়া অবৈধ নির্মাণ হয়েছে। আপনাকে বলছি, আপনি বলছেন আটকে যাবে কিনা, আমি বলছি আটকে যাবে, ভাঙতে পারবে না, পুরো কেউ ভাঙতে পারবে না। ভারতবর্ষের আইনটা এমন, ফিরদৌস না বসে থাকলে আমি বিকাশবাবুর দিকেও আঙুল তুলতাম। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে নোটিশ দিয়ে কখনো আর ভাঙা যাবে না। নোটিশ দিলেই লোকটা হাইকোর্টে দৌড়াবে, নোটিশ দিলেই ওরা কোর্টে দৌড়বে, কোর্ট তখন স্টে অর্ডার দেবে, ভাঙা যাবে না। আমি বলছি ভাঙতে গেলে হাইকোর্টকেও সদিচ্ছা দিতে হবে, পাওয়ার দিতে হবে, যে ভাঙার পরে তোমাকে যুক্তি দেখাতে হবে এটাকে তুমি কেন ভেঙেছো। ফিরদৌস এখানে আঙুল তুলছে, কিন্তু ফিরদৌসের তো 30টা জুনিয়র আছে, 25 জন গিয়ে একটা করে মামলা টুকে দেবে। স্টে অর্ডার দেখুন, প্রাইমা ফেসি যে কোনো ইললিগাল বিল্ডিং, সেই ইললিগাল বিল্ডিং ভাঙার ক্ষমতা আইনে অবশ্যই রয়েছে, কিন্তু সেটা এর অ্যাকর্ডেন্স উইথ ল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন কলকাতা শহরে না শুধুমাত্র যে ওই যে
ওই যে তিলজলা বা এতে অবৈধ নির্মাণ রয়েছে না, না, কেউ না, কলকাতা জুড়ে, পাড়ায় পাড়ায়। তাই না, আপনাকে বলি এই গত 15 বছরে এই কলকাতা শহরে 4,500-এর বেশি জলাজমি ভরাট হয়ে একদম। বিল্ডিং উঠেছে এবং প্রতিটি ওয়ার্ডে যদি দেখেন এই মুহূর্তে প্রতিটি ওয়ার্ডে দেখুন কয়েকটা শুধু জলাজমি বেঁচে আছে। জাস্ট এই পিছনের ব্যালকনি দিয়ে নাজিয়াবাদের দিকে একদম, তাকাও, আজকে গোডাউনে আমরা ভয় পাচ্ছি, এই সব কটা গোডাউন হয়েছে গত 3 বছরে। একেবারে। এবং শুধু তাই না, আপনাকে বলি যে অবৈধ নির্মাণ শুধু জলাজমির উপরে হয়েছে শুধু তাই নয়, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এরকম এই যে বাইপাস ধরে চলে যান আপনি, সরকারি জমি এই মুহূর্তে সর্বপ্রথম গভর্নমেন্টের উচিত, আপনার এবিপি আনন্দের এই প্ল্যাটফর্ম ইউজ করে আমি বলছি, গভর্নমেন্টের সর্বপ্রথম উচিত এই গোটা কলকাতা শহরে রাজ্য সরকার এবং অন্যান্য বিভিন্ন যে প্রতিষ্ঠানের যে সম্পদ ছিল, যে ল্যান্ড ছিল, সেই ল্যান্ডগুলোর কি অবস্থা তার একটা কমিটি তৈরি করে সেই ল্যান্ডগুলোর কত অংশ এখনো পর্যন্ত অকুপাইড হয়ে বিল্ডিং উঠে গেছে। দেখুন, বিল্ডিং প্রথমে যে কোনো স্যাংশন প্ল্যান পাওয়ার প্রথম শর্ত হচ্ছে সেই ল্যান্ডের তাকে ওনার হতে হবে। এই ল্যান্ডের ওনার কিনা না দেখেই সব বিল্ডিং প্ল্যান স্যাংশন আমি বলছি মুশকিল হচ্ছে যে সবাই সবকিছু জানে। আমি বলছি স্বপনদা, আমি দ্রুত একবার 2024 সালের 18ই মার্চ যখন ওই 13টা অসহায় মানুষ গার্ডেন রিচে মারা গেল, এই একদম যেখানে ফিরদৌস ধরার চেষ্টা করছিল যে বাড়িটার বসে গিয়ে তার কারণ হচ্ছে ওই জলাজমি বুঝিয়ে বাড়ি হয়েছিল, সবাই সবকিছু জানতেন। তখন তৎকালীন মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন যে প্রমোটারদের একাংশ বেআইনিভাবে বাড়ি তৈরি করেন মানে কি, ক্ষমতায় তো আপনারা, কেন ভাঙেননি, কেন ব্যবস্থা নেননি? আজকে যে প্রশ্নটা, এটা ঠিক যে 1.5 মাস, এখনো 2 মাসও হয়নি, যে সরকারটা এসছে ওদের ফেস করতে হচ্ছে, ভবিষ্যতে ঈশ্বর না করুন আর যদি দুর্ঘটনা না ঘটে ফেস করতে হবে না, কিন্তু যা অবস্থা সেই আশা করি কি করে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর 18ই মার্চ? আমি বলছি কোনোটা অজানা তথ্য নয়, সমস্ত পাবলিক নলেজে আছে, পাবলিক ডোমেনে আছে, তা সত্ত্বেও দিনের পর দিন একই জিনিস হয়ে যাচ্ছে। দেখুন, তবে কিছু বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছি কিনা, ও বললো না, এগুলো সমস্তই বেআইনি, কিছু কিছু হয়। দেখুন আমি বলছি এইটা তো হয়েছে, এবার তো একটা অ্যালিবাই দিতে হবে। তৎকালীন মেয়র কি অ্যালিবাই দিয়েছিলেন ফিরহাদ হাকিম? বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধি আমি দূর করতে পারছি না, ব্যাস মিটে গেল। আমি বলছি আমি যদি ক্রাইমকে সামাজিক ব্যাধি বলি যে যতদিন দারিদ্র্য থাকবে ততদিন অপরাধ থাকবে, মিটে গেল, পুলিশ ব্যবস্থা তুলে দিলে হয়। কি বলেছিলেন ফিরহাদ হাকিম দেখুন। এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, এটা একটা এমন সামাজিক ব্যাধি যে আমি দূর করতে পারছি না। এটা জানেন রাজনীতিবিদদের দলমত নির্বিশেষে, মানে আমি হয়তো 6 মাস পরে বিজেপির কাউকেও দেখবো যে পুরো ইস্যুটাকে সামাজিক ব্যাধি বলে দেওয়া, ব্যাস মিটে গেল। আমি বলছি ডেঙ্গি যদি আমি মানুষের সচেতনতার ওপর ছাড়ি, যে মানুষ সচেতন নয় সেই জন্য ডাবের খোসা পরিষ্কার করছেন না, সেখানে জল জমে ডেঙ্গি হচ্ছে, ব্যাস পুরসভার দায়িত্বটা একদম মিনিমাম হয়ে গেল। এই খেলা বছরের পর বছর, দশকের পর দশক ধরে আমাদের এই রাজ্যে হচ্ছে। স্বপনদা, 50 বছর ধরে যে ব্যাধিটা চলছে সেটা যদি কেউ আমাদেরকে বলে আমরা রাতারাতি এটা বন্ধ করে দিতে পারবো, এটা তো সম্ভব নয়। বাল্মীকির আমল থেকে ডাকাতি চলছে, সেও সামাজিক ব্যাধি। আমি তো সামাজিক ব্যাধি বলছি না এটাকে, কিন্তু আমাদের সদিচ্ছা হচ্ছে এই জিনিসটাকে বন্ধ করব এবং আমরা এটা করতে পারবো, তার একটা কারণ আছে, আমি সেটা বলছি। তৃণমূল কংগ্রেস যখন লড়াই করেছে তার একটা বুথে 100 জন 150 জন ছিল, 6 জন লড়াই করেছে একটা বুথে 2 জন বা 3 জনকে নিয়ে। আমাদের দায়বদ্ধতা আছে 3 জনের জন্য, ওদের দায়বদ্ধতা ছিল 100 জনের জন্য। সেইখানটা থেকে একটা কথা বলে দিই, সেখানটা থেকে আমি একটা কথা বলে দিই, এক সেকেন্ড, সেখানটা থেকে বলে দিই, যেখানে যে বিল্ডিং তৈরি হচ্ছে, বিল্ডিং একটা প্রমোটার, ধরুন না আমি লিগ্যাল, সে একটা বিল্ডিং প্ল্যান পাস করালো, তাকে কিন্তু ওখানকার সিন্ডিকেটের মাধ্যমে বাড়িটা তৈরি করতে হচ্ছে। আর সিন্ডিকেট যারা আছে তারা হচ্ছে শাসক দলের, আর শাসক দলের তারা একদম বলে দেয় যে ভাই এই টাকাতে আমাকে দিতে হবে, করতে হবে। সে ওখানে যদি স্টোন চিপস কম দেবে, বালি কম দেবে, সিমেন্ট কম দেবে, রড কম দেবে, বাড়ি তো ভাঙবে। আমি বলছি আমার আশঙ্কাটা অন্য, সেটা হচ্ছে এই সিন্ডিকেটই সজল তোমাদের দিকে ঝুঁকবে যখন, তখন মানে এইভাবে বলতে পারবে। আমি বলছি আপনি আমাকে একটা কথা বলুন, ভাঙবো আমরা 100%, জনমতের দায়িত্ব নেগে বিপি আনন্দ।
আমি বলছি যে এই যে বলছে তিলজলায় ভাঙবে না, তিলজলায় ভাঙবে না, বউবাজারেও ভাঙবে, সর্বত্র ভাঙবে, যেখানে বেআইনি দেখবে সেখানেই এবং জনমত আমি বলছি যে এমপিআরকে দায়িত্ব দিতে হবে না, এমনিতেই তোমাদের দিকে থাকবে, এমনিতেই। আমি একটু বলি, আমরা রাজনীতি করি, আমাদের জনমতকেও মাথায় রাখতে হয়। আমি আপনাকে বলছি, কাল যদি একটা বড় পথ দুর্ঘটনা ঘটে, যে মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারছে না বলে রাস্তায় কি যদি একদল মানুষ হঠাৎ চাপা পড়ে, আপনি তখন হকারদের পক্ষে থাকবেন কি থাকবেন না আপনাকে বলতে হবে। আমি চিরকাল শুনে রাখো, আমি চিরকাল হকার মুক্ত ফুটপাতের পক্ষে, এটা কোনো চেঞ্জ হবে না। না না, আমি বলছি না, হ্যাঁ এবিপি আনন্দের কথা বললে আমি তাই বলছি, বেআইনি দখলদারদের তোলার পক্ষে, পিরিয়ড। আমি বলছি এই বেআইনি দখলদারদের ভাঙতে যদি বুলডোজার পাঠানো হয়, তখনই একদল মানুষ গর্জে ওঠেন, তখনই তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক অ্যালিবাইগুলো চলে আসে। এইটা যতদিন না থাকবে, আমি বলছি শুনুন, ফেরিওয়ালা এক জিনিস, হকার্স মিন ফেরিওয়ালা, আর যারা রাস্তার ভেতরে কনস্ট্রাকশন করে ফেলেছে তারা দোকানদার। না না, একদম একদম, সবথেকে বড় কথা যে দেখুন, ঠিক আর ভুল কখনো তার সঙ্গে অন্য কোনো তথ্য যুক্ত হতে পারে না। সুপ্রিম কোর্ট, ফিরদৌস জানবে, কিছুদিন আগেই বলেছে যে ফুটপাত দিয়ে হাঁটার অধিকার পথচারী, পিরিয়ড। এবং শুধু তাই নয়, দেখুন যেহেতু হকার নিয়ে কথা হলো, আমাদের দেশে না এই হকারদের বলেছে সাংবিধানিক অধিকার, অন্য কোনো শব্দ নয়। হকারদের নিয়ে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট 2014 আছে। দেখুন, আমরা সব থেকে দুর্ভাগ্য বিষয় কি জানেন তো, 2014 সালের আইনে টাউন ভেন্ডিং কমিটির কথা বলা আছে। আপনি খোঁজ নিয়ে দেখুন যে 2014 থেকে আজকে 2026 সাল, কোথায় কোথায় এই টাউন ভেন্ডিং কমিটি তৈরি হয়েছে, তাদের দ্বারা এই হকারের লিস্ট তৈরি হয়েছে, এই ভেন্ডার, স্ট্রিট ভেন্ডারদের লিস্ট তৈরি হয়েছে। কিন্তু আমি একটু মানুষের কথায় আসতে চাইছি, যে আবার বলছি যে কালী ব্যানার্জি আটক হয়েছেন, আপনারা কি বলছেন দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নেব। তাপস দত্ত, তিনি বলছেন কেঁচো খুঁড়তে কালি বেরিয়েছে, দোষী হলে শাস্তি চাই। অমর ধর বলছেন সব বিভাগে গত সরকারের অসৎ উপায়ে অর্থ উপার্জনের ফল এই দুর্ঘটনা। সুব্রত পাল লিখছেন তারাতলার গোডাউন বিপর্যয়ে ব্যক্তিকালীকে প্রিজন ভ্যানে দেখলে আশ্চর্য হব না। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন তারাতলায় বিপর্যয়ের জন্য একমাত্র দায়ী বিগত সরকারের সীমাহীন দুর্নীতি। কুন্তল সরকার লিখছেন ফিরহাদ হাকিমের গায়ের ওই কালির দাগ যেন কোনো ওয়াশিং মেশিনে গিয়ে ধুয়ে না যায়। দেখুন, আজ দুপুরে হঠাৎ প্রবল বৃষ্টিতে কলকাতার রাস্তাঘাট জলের তোড়ে ভেসেছে। উত্তর থেকে দক্ষিণ জল দুর্যোগের ছবি রেখেছি আপনাদের সামনে গোটা দিন ধরে, কিন্তু এই জল তো নেমে যাবে। তবে যে বিদ্রোহের ঘোলা জলে কালীঘাট তৃণমূল এখন হাবুডুবু খাচ্ছে, সেই জল আপাতত কমার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। বিধানসভা থেকে লোকসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে মাত্র কয়েকজনই টিম করছেন। এই নিয়ে রসিকতার জন্য আবার জল ঘোলা করে কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।